আলহামদুলিল্লাহ। এবার আমরা দাঁড়িপাল্লা তুলে দিচ্ছি খুলনা ১ আসনের আমাদের ১১ দলের প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী। মার্কা আছে? কোনসে মার্কা? জোরে সুরে সারা দেশে খুলনায় ১২ তারিখ সারাদিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। দেশবাসীর প্রত্যাশা পূরণের জন্য আমরা সংসদ সদস্য পদপ্রার্থী করেছি। তাদের সমর্থনে আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, সভা মঞ্চে বসা ১১ দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, প্রিয় খুলনাবাসী ভাই ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন একটি ফ্যাসিবাদী শক্তির কবল থেকে ২৪ সালের ৫ই আগস্ট এদেশের মজলুম মানবতাকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। আলহামদুলিল্লাহ। খুলনাবাসী সারা দেশের মতো আপনারাও মজলুম ছিলেন। সারা বাংলাদেশের জনগণ প্রত্যক্ষ করেছে ঝুপ ঝুপ লাশ আর খালি ঝুপ ঝুপ রক্ত আর খালি খালি লাশ। করোনা তার ব্যতিক্রম ছিল না। তাই ফ্যাসিবাদী শাসনামলের শুরু থেকে শেষ পর্যন্ত, বরঞ্চ তারও একটু আগে আমি ফিরে যেতে চাই সেই পল্টন মোড়ের ২০০৬ সালের ২৮ অক্টোবরের নৃশংস লঘুলুটার হত্যাকাণ্ডে। এখান থেকে শুরু করে ২৪-এর ৫ই আগস্ট পর্যন্ত যাদের আত্মাহুতি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা বাংলাদেশ পেয়েছি, আমি সেই সমস্ত শহীদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যে সমস্ত ভাই বোনা জুলুম অত্যাচার ফ্যাসিবাদের প্রতিবাদ করতে গিয়ে আহত পঙ্গু হয়েছেন, লড়াই করেছেন, দফায় দফায় মামলা গলায় নিয়ে জেলে গিয়েছেন, এমনকি অনেকের পক্ষে দেশে থাকাও সম্ভব হয়নি, আমি তাদের প্রতি সহানুভূতি এবং শ্রদ্ধা নিবেদন করছি। সম্মানিত ভাই ও বোনেরা, খুলনাকে একসময় বলা হতো শিল্পের রাজধানী। আজকে শিল্প ৫৪ বছরে বিকশিত না হয়ে মুখ থুবড়ে পড়ে আছে। এক এক করে সবগুলা সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত শিল্প কারখানা বন্ধ হয়ে আছে। দুনিয়ার দেশগুলো শিল্পের দিকে এগিয়ে যাচ্ছে, আর আমরা শিল্পকে একটা একটা করে খুন করছি। আপনাদের স্মরণ থাকার কথা, ২০০১ থেকে ২০০৬ ৪ দলীয় জোটের একটা সরকার ছিল। আমাদের সেই সময়ের সম্মানিত আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, তিনি এক সময় এসে ১৫ বছরের মাথায় শিল্পমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। দায়িত্ব হাতে নিয়ে বলেছিলেন, আল্লাহ আমাকে তৌফিক দিলে আমার মেয়াদকালে নতুন করে আর একটি শিল্প কারখানায় তালা ঝুলাতে আমি দেব না। তিনি বলেছিলেন, আমি আমার যেটুকু যোগ্যতা আছে সবটুকু উজাড় করে বন্ধ তালাবদ্ধ কারখানাগুলো আমি তুলে দেওয়ার চেষ্টা করব। এবং বাংলাদেশে তিনি তাই শুরু করেছিলেন। তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ এখন বাংলাদেশ জামাতে ইসলামী সহ ১১ দল সম্পন্ন করতে চায়। এই শিল্প কারখানাগুলো বন্ধ হওয়ার কারণে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়েছে। এখানে একজন মানুষ বেকার হয়নি, একজন মানুষ বেকার হওয়ার সাথে সাথে একটা পরিবার বিপদের মুখে পড়ে গিয়েছে। আমরা ইনশাআল্লাহ জনগণের ভালোবাসায়, সমর্থনে, ভোটের রায়ে, আল্লাহ তাআলার ইচ্ছায় যদি এদেশের সেবা করার সুযোগ পাই, আমরা কথা দিচ্ছি বন্ধ নয়, বন্ধগুলা খুলব, নতুন করে ইন্ডাস্ট্রি স্থাপন করা হবে এবং আমাদের সন্তানদের হাতে কাজ তুলে দেওয়া হবে। ছেলেরা কাজ করবে, মেয়েরা কাজ করবে, স্বস্তির সাথে, নিরাপত্তার সাথে কাজ করবে ইনশাআল্লাহ। আমরা কর্মক্ষেত্রে মামা খালুর কোনো হিসাব নিকাশ নেব না। ওই টেলিফোন আমাদের কাছে আছে, আমরা ইনসানের ভিত্তিতে যার পাওনা তার হাতে তুলে দেব। এমনকি আমরা এটাও দেখব না
একজন উপযুক্ত নাগরিক তিনি কোন ধর্মে বিশ্বাসী এইটা আমরা দেখব না। আমরা দেখব এই কাজের জন্য তিনি উপযুক্ত ব্যক্তি কিনা। তিনি যদি উপযুক্ত ব্যক্তি হন তাকে তার যথাস্থানে সম্মানের জায়গায় বসিয়ে দেওয়া হবে। সম্মানিত ভাই বোনেরা, 15.5 বছর শুধু আমরা নির্যাতিত হইনি, আরো অনেকেই নির্যাতিত হয়েছে। তবে এটা সঠিক, আমরা যেভাবে নির্যাতিত হয়েছে সেইভাবে অন্য কেউ নির্যাতিত হননি। কারো অফিস সবগুলো বন্ধ ছিল না পুরোটা সময় জুড়ে। কারো নির্বাচন কমিশনের নিবন্ধন অন্যায়ভাবে বাতিল করা হয়নি। কারো দলীয় প্রতীক কেড়ে নেওয়া হয়নি। কারো নেতাদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়নি। এবং শেষ পর্যন্ত দিশাহারা কারো সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। এই সবগুলা ছিল জামাতে ইসলামীর উপর চরম জোর। সেই সময় আপনারা আমাদেরকে আশ্রয় দিয়েছেন দেশবাসী, আপনারা আমাদেরকে ভালোবাসা উপহার দিয়েছেন, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মায়েরা আমাদের জন্য খাবার সংগ্রহ করেছেন, ভাইয়েরা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন। সেই দিন আমাদেরকে আশ্রয় দেওয়ার মানে ছিল নির্ঘাত। আপনার সম্পদ, আপনার জীবন এবং আপনার ইজ্জতের পর আপনি আক্রমণকে আহ্বান করে নিচ্ছেন। সরকারের কুপানলে পড়বেন, আপনারা তা পরোয়া করেননি। আমাদেরকে আপনারা আদর করে ভালোবেসে আপনাদের কুলের বুকে আমাদেরকে তাই করে দিয়েছিলেন। আমরা আপনাদের কাছে বড়ই ঋণী। এই ঋণ পরিশোধ করার কোন শক্তি আমাদের নেই। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, যেভাবে আপনারা আমাদের জন্য নিরাপদ আশ্রয় করে দিয়েছিলেন, আল্লাহ যেন এই দুনিয়া এবং আখিরাতে আপনাদের জন্য সেই নিরাপদ ঠিকানা ঠিক করে দেন। আজ বলতে পারেন আমি এখানে দাঁড়িয়েছি বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষে কথা বলতে নয়। সেই 15.5 বছর মায়ের বুক থেকে যে সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে, আমি ওই মায়ের পক্ষে আজকে কথা বলতে দাঁড়িয়েছি। যে বাবার বুক থেকে তার সন্তানকে তুলে নেওয়া হয়েছে, আমি সেই বাবার পক্ষে কথা বলতে দাঁড়িয়েছি। যে বোনটির বুক থেকে তার স্বামীকে উদাহ করা হয়েছে, আমার সেই বোনটি, আমার মজলুম বোনটির পক্ষে আমি এখানে দাঁড়িয়েছি। যে 25 সন্তানগুলোকে এতিম করা হয়েছে, আমি সেই এতিম অবস্থার পক্ষে এখানে দাঁড়িয়েছি। ঘুরে ঘুরে সারা বাংলায় তখন চেষ্টা করেছি সেই মুসলমানের খোঁজখবর নেওয়া। তাদের দুয়ারে গিয়ে হাজির হয়েছে জীবনের রিস্ক নিয়ে। আমি তাদের চোখের কোনায় তরল পদার্থ দেখেছি। সেই তরল পদার্থ চোখের সাধারণ পানি ছিল না। তাদের আপনজন প্রিয়জন হারানো যে মানুষগুলো দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদের রক্তের ফোঁটা আমি চোখের কোনায় দেখতে পেয়েছিলাম। অবুঝ বাচ্চাগুলো বলতো, আসলে আমার সাথে আসবেন। হাত ধরে নিয়ে একটা দেয়ালে তার বাবা রাখা ছবি দেখে বলতো, এটা আমার বাবা। আমার বাবা কি আর আসবে? এই শিশুদেরকে জবাব দেওয়ার মতো কোনো ভাষা আমাদের বুকে টুটে ছিল না। সেদিন আমরা স্তব্ধ হয়ে গিয়েছি। সারা বাংলাদেশকে বৈধভূমিতে পরিণত করা হয়েছিল। আজ আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি। এখানে আমি দাঁড়িয়েছি 18 কোটি মানুষের পক্ষে। সিন্ডিকেট করে চাঁদাবাজের কবলে ফেলে যাদের উপর আর্থিক, দৈহিক, মানসিক সব ধরনের নির্যাতন করা হয়েছে। ব্যাংকগুলো ডাকাতি করে উজাড় করে ফেলা হয়েছে। শেয়ার মার্কেট লুট করে কমপক্ষে 284 জন মানুষকে আত্মহত্যায় বাধ্য করা হয়েছে। লক্ষ লক্ষ পুঁজি বিনিয়োগকারীকে, তরুণদেরকে রাস্তায় বসানো হয়েছে। আজ আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি। আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি যারা দেশের মানুষকে গোলাম বানিয়ে নিজেরা জমিদার হয়ে বসেছিল। তাদের বিরোধিতা করতে গিয়ে যারা আওয়াজ তুলেছিল, তাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য জনগণের টাকায় কিনা অস্ত্র থেকে গুলি ছোড়া হয়েছিল। 24 বিপ্লবের সময় শিশু থেকে বৃদ্ধ, বোন থেকে ভাই, সেই টেকনাফ থেকে তেতুলিয়া, জাফলং থেকে সুন্দরবন, সবাই নেমে পড়েছে। মা তার 10 মাসের কোলের অবুঝ শিশু নিয়ে রাস্তায় নেমে পড়েছেন।
রাজধানী ঢাকার উত্তরায়। সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছে, মা আপনি এই সাংঘাতিক কাজটা করতে গেলেন কেন? তিনি জিজ্ঞেস করলেন, আমি কি সাংঘাতিক কাজ করলাম? বলে যে এই যে কুলিয়ার অবশেষ নিয়ে আপনি রাস্তায় এসেছেন, মুহুর্মুহু গলিয়া টিয়াশালের ধোয়া, যদি কোনো কিছু হয়ে যায় কই কি হতে পারে, কই গুলি এসে আপনাকে আপনার সন্তানকে খতম করে দিতে পারে। সে মা চিৎকার দিয়ে সেদিন বলেছিলেন, সন্তান আমার একটা নয়, আজকে বাংলার রাস্তায় আনাচে কানাচে লক্ষ লক্ষ যে তরুণ তরুণী নেমেছে সবগুলো আমার সন্তান। আমি সেই সন্তানদের সাথে সংহতি প্রকাশ করতে এখানে এসেছি। আমি তাদেরকে সাহস দিতে এসেছি। আমি জানাতে এসেছি, কাপুরুষ বিড়াল শিগালের মতো কোন সন্তান চাই না, সিংহ এবং বাঘের মতো সন্তান চাই। সেই মাকে ছিল, মায়ের জাতিকে ছিল। সেদিন মায়ের রাস্তায় নেমে এসেছিলেন বলেই জালিমের অস্ত্র বুতা হয়ে পড়েছিল। সম্মানিত ভাইরা, আমরা কি চাই সেই দুঃশাসনের যুগ আবার ফিরে আসুক, সেই ফেসিবাদ আবার ফিরে আসুক? যদি আমরা না চাই, তাহলে যে দুঃখী মানুষগুলোর কথা বললাম, আজকে তাদের মুখে হাসি ফোটানোর জন্য নতুন লড়াই আমাদেরকে শুরু করতে হবে ইনশাআল্লাহ। এ লড়াই কোন দল, কোন গোষ্ঠী, কোন পরিবারের মুক্তির লড়াই নয়। এ লড়াই 11 কোটি মানুষের মুক্তির লড়াই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সারা বাংলাদেশী জনগণের মুক্তির লড়াই। আমরা চেষ্টা করেছি 5 তারিখ আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নিয়ামত পাওয়ার সাথে সাথে সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে। আমরা সেদিন দেশবাসীকে আশ্বস্ত করে সাহস দিয়ে বলেছিলাম, জুলুম আমাদের উপর যাই করা হোক না কেন, আমরা ইনশাআল্লাহ এখন শান্ত থাকবো, ধৈর্য ধরবো। আমরা দেশবাসীর জান, মাল, ইজ্জত, আবরুর পাহারাদারের দায়িত্ব পালন করব। আমরা আমাদের কথা রেখেছি। আমরা বলেছিলাম, আমাদের সম্পদ লুণ্ঠন করা হয়েছে, ঘরদুয়ার ভেঙে দেওয়া হয়েছে, চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাই বলে কারো সম্পদের উপর আমরা হাত দিব না, আমরা কোনো চাঁদাবাজি করবো না। আমরা আমাদের কথা রেখেছি। আমরা বলেছিলাম, যারা আমাদের ক্ষতি করেছে আজ আমরা ঘোষণা করছি তাদের উপর থেকে আমরা কোনো প্রতিশোধ নেব না। আমরা আমাদের কথা রেখেছি। আমরা বলেছিলাম, আমরা মামলা দিয়ে হয়তো কোন নাগরিককে আমরা কষ্ট দিব না, হয়রানি করব না। আমরা আমাদের কথা রেখেছি, আমরা সেটা করিনি। আমরা বলেছিলাম, এই দেশ শুধু মুসলমানদের নয়, অবশ্যই মুসলমান এখানে সংখ্যাগরিষ্ঠ, কিন্তু মিলেমিশে ফুলের বাগান, আরো 3টি ধর্মের লোক এখানে বসবাস করেন। আমরা তাদের জীবন, ইজ্জত এবং সম্পদের পাহারাদার হয়ে দাঁড়িয়ে গেলাম। কোন দুর্বৃত্ত তাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না, কোন হাত তাদের দিকে বাড়াতে পারবে না। আমরা আশা করেছিলাম রাজনৈতিক দলগুলো সেখানে দায়িত্বশীলতার পরিচয় দেবে, কিন্তু আফসোস সকলে এই দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি। আজ তাহলে দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে গেল, এই দেশের মানুষ, মাটি এবং সম্পদ, ইজ্জত কার কাছে নিরাপদ। এটা কি এখন আর বুঝতে কোনো বাকি আছে? কোনো বাকি নাই। যুবক বন্ধুরা, তোমরা বুক চিতিয়ে লড়াই করে আমাদেরকে মুক্তি এনে দিয়েছ, তোমাদেরকে মোবারকবাদ। কিন্তু আমরা তোমাদের হাতে বেকারের ভাতা তুলে দিয়ে অপমান করতে চাই না। আমরা তোমাদের প্রত্যেকটি যোদ্ধার হাতকে কর্মী এবং কারিগরের হাতে পরিণত করতে চাই, এবং তোমাদের হাতে, যুবক যুবতীদের হাতে আমরা মর্যাদা সেই কাজগুলো তুলে দিতে চাই। সেদিন তোমরা গর্ব করে বলবে, আমিও আমার নতুন বাংলাদেশের একজন গর্বিত কারিগর, আমারও অবদান আছে। আমি বসে বসে বেকার ভাতা আমি খাই না, বরঞ্চ আমি আমার জাতিকে দিতে চাই। আমরা এইভাবেই আমাদের যুব সমাজকে কর্মসংস্থানের মাধ্যমে একদিকে দেশ গড়া, আরেকদিকে তাদেরকে সম্মানিত করতে চাই। যদি এটা আমরা পারি, তাহলে বিপ্লবে তোমাদের ভূমিকার কিছু তাহলে আমরা ঋণ পরিশোধ করতে পারলাম বলে মনে সান্ত্বনা পাব। মা বোনেরা, ইনশাআল্লাহ এই নতুন বাংলাদেশ আল্লাহ যদি আমাদেরকে গড়ার সুযোগ দেন, এই নতুন বাংলাদেশে আপনি আপনার নিজ গৃহে, অবস্থানস্থলে, আবাস ভূমিতে আপনি চলাচলের সময় এবং কর্মক্ষেত্রে
সব জায়গায় ইনশাআল্লাহ দুটি জিনিস আপনাদেরকে আমরা নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। একটি আপনাদের মায়ের মর্যাদা, দ্বিতীয়টি হচ্ছে আপনাদের নিরাপত্তা। এই দুইটা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব। সম্মানিত ভাই বোনেরা, খুলনা অঞ্চল ছিল এক সময় ইন্ডাস্ট্রি এবং কৃষিতে সমান তালে পাল্লা দেওয়া, দুইটাই এখন শেষ। জলাবদ্ধতার কবলে পড়ে, লবণাক্ত পানির কবলে পড়ে, দফায় দফায় বাঁধ ভাঙন দিয়ে জোয়ার আসার কারণে আজকে কৃষকদের একেবারে বিধ্বস্ত অবস্থা। আর শিল্পের কথা আগেই বলেছি, আল্লাহ যদি আমাদেরকে এই দেশের খেদমতের দায়িত্ব দেন, আমরা কথা দিচ্ছি আপনাদের সাথে বসে আপনাদের সাথে ডায়ালগ করে কোন কাজটা আগে করলেও এই এলাকার উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, আমরা তা ঠিক করবো। অগ্রাধিকারের ভিত্তিতে আপনাদের সম্পদ আপনাদের হাতে তুলে দিব উন্নয়নের জন্য ইনশাআল্লাহ। এটা আমাদের বাপ দাদার সম্পদ হবে না, এটা হবে জনগণের সম্পদ, এবং প্রত্যেকটি সম্পদের বাজেটের আমাদের কাছ থেকে জবাব নেওয়ার অধিকার আপনাদের নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আমরা ঘোষণা করেছি আমাদের কোন মন্ত্রী এমপি যদি আল্লাহ কবুল করেন তাহলে সরকারি তহবিল বলতে কিছুই নেই, জনগণের সম্পদের দিকে চোখ তুলে আমরা তাকাবো না। আল্লাহ যা হালাল ভাবে আমাদেরকে দিবেন তাই নিয়ে ইনশাআল্লাহ আমরা জনগণের খেদমত চালিয়ে যাব এবং আল্লাহর সাহায্য নিশ্চিতভাবে আমরা পাবো। আমরা সম্মানের সাথে আপনাদের সাথে সেদিন বসবাস করব। এখন আমরা দেখতে পাই একজন এমপি হয়েছেন, মাত্র 5 বছরের মাথায় তার সম্পদ বেড়ে যায় 500 কোটি। জিজ্ঞেস করা হয় আপনার ব্যবসাটা কি ছিল, বলে যে মাছ চাষ। জিজ্ঞেস করা হয় মাছের জ্ঞানটা কোথায়, বলে আমি সঠিক বলতে পারবো না। সম্মানিত ভাইরা, পানির নিচে দেখা যায় না, তো এই জন্য হিসাব মিলে দিয়া দেয়। আমরা ওইরকম মাছ চাষি হব না। হ্যাঁ, আমাদের মধ্যে কেউ যদি মাছ চাষি হন, তিনি ন্যায্যতার ভিত্তিতে হালাল ভাবে মাছ চাষ করবেন ইনশাআল্লাহ। জনগণের সম্পদকে পানির নিচে লুকিয়ে রাখবেন না, বেগম পাড়া করবেন না, নিজেদের জন্য সিঙ্গাপুর বানাবেন না, বরঞ্চ গোটা বাংলাদেশকেই একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে একটা শক্ত অর্থনৈতিক ভিত দেওয়ার জন্য আমরা লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা জানি এই ব্যবস্থাকে অনেকে পছন্দ করে না, অনেকেই আবার ওই সেই পুরাতন ফেসিবাদের এপ্রন গায়ে দিতে চায়। তাদেরকে আমরা বলি, যুব সমাজ জানিয়ে দিয়েছে আমরা ওই বস্তা পচা পুরানা বন্দোবস্ত চাই না। 5টি বিশ্ববিদ্যালয়ে তরুণ সচেতন শিক্ষিত সুশিক্ষিত উচ্চশিক্ষিত যুবক যুবতীরা তাদের রায় দিয়ে বলে দিয়েছে আমরা এখন ইনসাফের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, আমরা এখন ঐক্যের পক্ষে, আমরা বিভক্তির পক্ষে নই। আশ্চর্য বিষয়, আমাদের একটি বন্ধু সংগঠন তারা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা করেছেন এবং এটাও বলেছেন যে এটা মায়ের হাতে দেবেন। তারা একদিকে দিচ্ছেন ফ্যামিলি কার্ড, আর একদিকে দিচ্ছেন আমার মায়ের গায়ে হাত। এই দুইটা একসাথে চলে না। আমরা অনুরোধ করব, নিজের মাকে সম্মান করুন। যদি আপনি নিজের মাকে সম্মান করতে পারেন তাহলে গোটা মায়ের জাতিকে আপনি সম্মান করতে পারবেন। আর যদি নিজের মাকে সম্মান না করতে পারেন, আপনি বাংলাদেশের একজন নারীকেও সম্মান করতে পারবেন না। আজকে বিভিন্ন জায়গায় হামলা শুরু হয়েছে, মাথা গরম হয়ে গিয়েছে। মাঘ মাস, আরে ভাই এখন মাথা গরম হলে চৈত্র মাসে কি করবো? ঠান্ডা রাখেন না। এখন তো আরামদায়ক বাতাস আছে, আবহাওয়া আছে, এই সময় গরম করিয়েন না মাথাটা। জনগণের রায়ের প্রতি আস্থা রাখুন। অতীতে জনগণের রায়কে যারা সম্মান করে নাই তাদের পরিণতি কি হয়েছে তার থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত। হ্যাঁ, জনগণের গায়ে হাত দিতে পারবেন, পিঠে চাবুক মারতে পারবেন, কিন্তু জনগণের হৃদয় এবং কলিজা জয় করতে পারবেন না। হৃদয় কলিজা যদি জয় করতে হয় তাহলে সকলকে তার নিজ নিজ জায়গায় সম্মান দিতে হবে, বিশেষ করে মায়ের জাতি। আমাদের কথা ভাই একবারেই স্পষ্ট, জীবন দিব আমার মায়ের ইজ্জত দেব। মায়ের ইজ্জতের জন্য লড়ে যাব। সুতরাং কেউ আর মেহেরবানি করে অপকর্ম করবেন না। যারা করেছেন তওবা করেন, সংশ্লিষ্ট ব্যক্তির কাছে মাপ চেয়ে নেন। তিনি চাইলে মাফ করে দিতে পারেন, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। কিন্তু সেই কালো হাত আর যদি সামনে বাড়ানোর চেষ্টা করেন, আমরা গালে হাত দিয়ে বসতে পারবো না ভাই। পায়ে পাড়া দিয়ে মুখের পর ঠোঁটের পর ঘুষি মারবেন আর বলবো যে এবার কানটাও ছিঁড়ে নেই, এই কাজ হবে না।
বরঞ্চ সমান ওজনের হিসাব নিকাশ আপনাদের দিকে ফিরিয়ে দেওয়া হবে। আমরা কারো পায়ে পড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাই না, কিন্তু কেউ ঝগড়া বাঁধাতে আসলে ছেড়েও দেওয়া হবে। পারবেন আপনারা? এখন থেকে পাহারাদারের ভূমিকা পালন করবেন। প্রত্যেকটি নরনারীর ভোটের অধিকার আপনারা পাহারা দিবেন। ভোট যার ইচ্ছা যেখানে তাকে দিবে, কিন্তু আমরা ভোটের বাক্স পর্যন্ত ভোটারকে পৌঁছে দিতে চাই। ওই বাক্স পর্যন্ত ভোটার পৌঁছার পরে তারা নিজের ভোটের হিসাব তারা গ্রহণ করবে ইনশাআল্লাহ। আমরা 13 তারিখ থেকে আল্লাহ তাআলার দরবারে একটা নতুন বাংলাদেশ চাই, একটা অভিশাপ মুক্ত বাংলাদেশ চাই। আমার মায়ের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই, শিশুদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই, আবাল বৃদ্ধ বনিতার জন্য একটি নিরাপদ বাংলাদেশ চাই, সকল ধর্ম বর্ণের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ চাইলে এখন থেকে দুটি ভোটের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত এবং স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ ভোট মানেই হচ্ছে আজাদি, না ভোট মানে হচ্ছে গোলামি। এবার আপনারা বলুন, আজাদি না গোলামি? আজাদি না গোলামি? 12 তারিখ ভোট হবে ইনশাআল্লাহ হায়ের পক্ষে। প্রথম ভোট হা, এরপরের ভোটটি হবে ইনসাফের পক্ষে। যারা তাদের চরিত্র হেফাজত করেছে, সংগঠনকে হেফাজত করেছে, তারা দেশকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আমরা এই দুইটি ভোট, এই দুইটি আমানত প্রত্যেক ব্যক্তির কাছে আমরা হাত পেতে আবেদন জানাই, আপনারা আমাদেরকে দিন। অনেককে পরীক্ষা করেছেন, এই দায়িত্ব একবার আমাদেরকে দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন এবং আমাদের সাথে থাকুন। আমরা কথা দিচ্ছি, আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন আমি 6 জন প্রার্থীকে আপনাদের সামনে তাদের হাতে 11 দলের প্রতীক তুলে দিচ্ছি। খুলনায় 1 আসন, আজান তো হবে। আচ্ছা, আজানটা শেষ হোক, সবাই কেউ যাবেন না, থাকবেন। আমরা 3-4 মিনিটের মধ্যে শেষ করে দেবো। আমি ডান ফোনতে, আমার ডান দিকে আসতে হবে, বাম ফোনতে না, আর এইদিকে ডান। ভোট দেওয়ার কথা একটু বলে দেবেন না? আমার শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। এবার আমরা দাঁড়িপাল্লা তুলে দিচ্ছি। খুলনা 1 আসনের আমাদের 11 দলের প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী। মার্কা আছে? কোন সে মার্কা? জোরে সুরে সারা দেশে খুলনায় 12 তারিখ সারাদিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। দাদা একটু সরেন, এখন দ্বিতীয় ব্যক্তি আসবেন। এবার খুলনা 2 আসন অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন আসেন, পাশে দাঁড়ান। জি আলহামদুলিল্লাহ, তার হাতে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিলাম। একটা আওয়াজ দিন, প্রতীক পাওয়া গেল। কোন সে প্রতীক? আরো জুড়ে বিজয়ের। তোমার হাতে দিয়েছে, তুমি হাত উঠাও। দেখা ব্যাক করো, ধরো শক্ত করে। আসো, সামনে আসো। 12 তারিখ সারাদিন মা বোনেরা ভোট দিন, দাঁড়িপাল্লা বেছে নিন। আপনারা দাঁড়িপাল্লার বিজয় নিয়ে ইনশাআল্লাহ 12 তারিখ গড়ে ফেলবেন। এরকম লাজিক হলে চলবে না, জননেতা। খুলনা 3 অধ্যাপক মাজেদুর রহমান, না হ্যাঁ মাহফুজুর রহমান, তো নাম তো লেখছেন মাহফুজুর রহমান। আলহামদুলিল্লাহ, বিশিষ্ট শিক্ষাবিদ, খুলনা মহানগরী জামাতের সম্মানিত আমির অধ্যাপক মাহফুজুর রহমানের হাতে আমরা সোনালী পাল্লা তুলে দিলাম। শক্ত করে ধরো ভাই, আমারে ধরো, পাল্লা ধরো। হ্যাঁ ভাই, প্রতীক আছে? কোন সে প্রতীক? আরো জুড়ে 12 তারিখ সারা বাংলায় খুলনায়। জাযাকুমুল্লাহু খায়রান। এবার খুলনা 5
নাকি খুলনা 4? খুলনা 4। তিনি খেলাফত মজলিসের সম্মানিত নায়েবে আমির হযরত মৌলানা সাখাত হুসাইন, তার হাতে আমরা ইনশাআল্লাহ ঠিকঠাক মতো বাংলাদেশ চলার জন্য দেয়াল গড়ি তুলে দিচ্ছি। আচ্ছা ধরেন ভাই, ধরেন, আপনি হাত উঠাবেন না, এখন এটা ধরেন। আমরা দেয়াল গড়ি তুলে দিলাম ইনশাআল্লাহ। গড়ির কাটা মেপেই বাংলাদেশের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। এখানে দেয়াল গড়ি মানে পাল্লা, এখানে দেয়াল গড়ি মানে শাপলাকলি, এখানে দেয়াল গড়ি মানে রিক্সা, এখানে দেয়াল গড়ি মানে ফুলকপি, এখানে দেয়াল গড়ি মানে ছাতা, এখানে দেয়াল গড়ি মানে আমাদের 11 দলের সকল প্রতীক। আমরা মিলেমিশে এক হয়ে দেয়াল গড়িকে বিজয়ী করবো ইনশাআল্লাহ। এরপরে খুলনা 5, আমার বলতে হবে না, তারপরেও বলি, বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি, আপনাদের প্রিয় মানুষ, আমারও প্রিয় মানুষ, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, তার হাতে আমরা পাল্লা তুলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ইনসাফের প্রতীক এই দাড়িপাল্লা। এই দাড়িপাল্লা নিয়ে আগেও তিনি বিজয়ী হয়েছিলেন, এবারও আশা করি বিপুল ভোটে আপনারা তাকে বিজয়ী করবেন। ভাই মার্কাটা আছে? কোন সে মার্কা? জুড়ে বলুন। সারা বাংলায় 12 তারিখ বিজয়ের ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রা। খুলনা 6, মৌলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামাতে ইসলামী খুলনা মহানগরীর সাবেক আমির ছিলেন। ছাত্র জমানা থেকে যিনি নিবেদিত প্রাণ একজন সমাজকর্মী এবং যিনি ইনশাআল্লাহ কয়লা পাইকগাছা থেকেই খুলনাবাসীকে নেতৃত্ব দিবেন, তার হাতেও আমরা ছেড়ে দিচ্ছেন কেন? কি অবস্থা! আমরা তার হাতে ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম। আপনারা তার সাথে আছেন ইনশাআল্লাহ। তার প্রতীকটা কি রে ভাই বোনেরা? কি আরো জুড়ে? 12 তারিখ বিজয় হবে ইনশাআল্লাহ। মোবারকবাদ সবাইকে।